আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমি আলোচনা করব প্রোটিন নিয়ে। এখন প্রথম প্রশ্ন হলো কোন ধরনের খাদ্য উপাদান থেকে আমরা প্রোটিন পাবো। দেখো আমি একটা এখানে লিখেইছি উদ্ভিজ্জ যে সমস্ত সোর্সগুলো আছে তার মধ্যে ডাল শস্য, সয়াবিন, মাশরুম, অর্থাৎ যে কোনো ধরনের ডাল, মুগ ডাল, মসুর ডাল, অড়হর ডাল, যে কোনো ধরনের ডাল থেকে তোমরা প্রোটিন পাবে। সয়াবিন থেকে, মাশরুম থেকে, এগুলো থেকে তোমরা প্রোটিন উপাদান পেয়ে যাবে। এছাড়া প্রাণীজ প্রোটিনের মধ্যে দুধের যে ছানা অংশটা, যেটা থেকে পনির তৈরি হয়, তাহলে ছানা, পনির এগুলো থেকে তোমরা প্রোটিন পেয়ে যাচ্ছ। ডিমের যে সাদা অংশ অ্যালবুমিন, তার থেকে প্রোটিন পাওয়া যায়। মাছ, মাংস এর যে ফ্লেশ অংশটা, মাংস অংশটা, সেটার থেকে কিন্তু প্রোটিন পাওয়া যাবে। যেমন মাছ মাংসের আবার যে চর্বি অংশটা, তাতে কিন্তু ফ্যাট বেশি থাকে, তাতে কিন্তু প্রোটিন থাকে না। তাই শুধু মাছ মাংস বললে হবে না, মাছ মাংসের যে মাংসল অংশটা বা ফ্লেসি পার্টটা, সেটা থেকে তোমরা প্রোটিন পেয়ে যাবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের ফল, তার থেকেও আমরা ভালো পরিমাণে প্রোটিন পেয়ে থাকি। আর তোমাদের তো আগেই আমি আলোচনা করেছি যে পৃথিবীতে কোনো খাবারেই যে শুধুমাত্র শর্করা বা শুধুমাত্র প্রোটিন থাকে, শুধু ফ্যাট থাকে এমন নয়। সব ধরনেরই খাবারে অল্প বিস্তর প্রোটিন, ফ্যাট, শর্করা সব কিছু সব খাবারেই থাকে। এবার প্রশ্ন হচ্ছে কোনোটাতে কোনো একটা জিনিস বেশি থাকে, তাহলে তাকে আমরা প্রোটিন জাতীয় খাবার বলি। অর্থাৎ এই ডাল, সয়াবিন, মাশরুম, মাছ, মাংস এইগুলোতে প্রোটিনের পরিমাণ বেশি। তার মানে যে এতে ফ্যাট নেই বা এতে কার্বোহাইড্রেট নেই, এতে খনিজ লবণ নেই বা অন্যান্য কোনো জৈব অণু নেই, এমনটা কিন্তু কেউ ভাববে না। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রোটিনের ক্যালোরি ভ্যালু, অর্থাৎ কত গ্রাম প্রোটিন খেলে তুমি কি পরিমাণ শক্তি বা এনার্জি গেইন করতে পারবে, তার একটা হিসেব তোমাদেরকে বলে দিই। সেটাকেই বলে ক্যালোরি ভ্যালু বা তাপ মূল্য। সেটা হচ্ছে 1 গ্রাম প্রোটিন খেলে তোমরা 4.1 থেকে 4.3 কিলো ক্যালোরি শক্তি পেয়ে যাবে। তাহলে প্রোটিনের ক্যালোরি ভ্যালু হলো 4.1 থেকে 4.3 কিলো ক্যালোরি পার গ্রাম। এবার চলে আসি যে জৈব অণু হিসেবে প্রোটিন, আমরা কোন ধরনের জৈব অণুকে প্রোটিন বলবো। যার মূল উপাদান থাকবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই 4টে জিনিস অবশ্যই থাকবে। এবং গঠনগত একক হবে অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, যারা পরস্পরের মধ্যে পেপটাইড বন্ধনী গঠন করবে, পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকবে। অর্থাৎ আমি খুব সিম্পলি যদি বলি, এই গোলগুলো যদি হয় অ্যামাইনো অ্যাসিড, দিজ আর অ্যামাইনো অ্যাসিড, তাহলে এই হলুদ গোলগুলো যদি অ্যামাইনো অ্যাসিড হয়, তাদের প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মাঝে একটা করে পেপটাইড বন্ধনী থাকবে। তাহলে এই গ্রিনগুলো হলো, আমার ছবি অনুযায়ী গ্রিনগুলো হলো পেপটাইড বন্ড, আর এই ইয়েলো পার্টগুলো হলো, ইয়েলো যে গোল অংশগুলো, সেগুলো হলো অ্যামাইনো অ্যাসিড। ইংলিশে আমরা বলতে পারি যে তাহলে প্রোটিনের সংজ্ঞা হিসেবে, প্রোটিনের ডেফিনেশন, যে প্রোটিন হচ্ছে একটা চেন অফ অ্যামাইনো অ্যাসিড, চেন অফ অ্যামাইনো অ্যাসিড joined together by peptide linkage or peptide bond। সেজন্য আমরা প্রোটিনকে পলিপেপটাইড শৃঙ্খলও বলতে পারি। পলিপেপটাইড কেন বলতে পারি? পলিপেপটাইড কথাটার মানেও কিন্তু প্রোটিন, পলিপেপটাইড চেন। দেখো এখানে পলি কথাটার মানে হচ্ছে মাল্টিপল বা অনেক, আর পেপটাইড যেহেতু অনেকগুলো পেপটাইড বন্ড থাকে, অনেক পেপটাইড বন্ড থাকে, তাহলে সেই জন্য আমরা একে পলিপেপটাইডও বলতে পারি। তাহলে বাংলায় বললে যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন নিজেদের মধ্যে পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে একটা লম্বা শৃঙ্খল গঠন করে, তাহলে তাকে আমরা বলবো প্রোটিন। সাধারণত প্রোটিনগুলো 140, 50, 200, 250, 500 পর্যন্ত, 500, 600 পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, এবং প্রত্যেকের মাঝে একটা করে পেপটাইড বন্ড থাকবে। একটা সিম্পল কনসেপ্ট একটু তোমাদের বলে দিই, যে অ্যামাইনো অ্যাসিডগুলো, ধরো এইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই গোলগুলো, তাহলে এখানে আমার ছবি অনুযায়ী 5টা দেখো অ্যামাইনো অ্যাসিড আছে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডকে জুড়তে একটা করে পেপটাইড বন্ড লাগে, তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে একটা পেপটাইড বন্ড আছে। তাহলে এরকম 5টার মাঝখানে তাহলে কটা বন্ড আছে? 4টে। দেখো দুটোকে জুড়তে অনেকেই একটা ভুল করে যে 4টেকে জুড়তে তাহলে দুটো লাগবে, তা কিন্তু নয়। দুটোকে জুড়তে পেপটাইড বন্ড লাগছে একটা।
আবার যদি আরেকটা আমি অ্যামাইনো অ্যাসিড বাড়ালাম, তাহলে 3টে করলাম, 3টেকে জুড়তে পেপটাইড বন্ড লাগছে 2টো। অর্থাৎ মনে রাখবে যে কোনো প্রোটিন যে কোনো প্রোটিন যতগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হবে, পেপটাইড বন্ড তার থেকে একটা কম থাকবে। অর্থাৎ তোমাকে যদি বলে যে 500টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত প্রোটিনে কতগুলো পেপটাইড বন্ড থাকবে, তাহলে উত্তর হবে 500টা যদি অ্যামাইনো অ্যাসিড হয় 500 - 1 মানে 499টা। এরকমভাবে তোমরা যে কোনো প্রোটিনে কতগুলো পেপটাইড বন্ড আছে সেগুলো কিন্তু বার করে নিতে পারবে। এবার চলে আসি যে প্রোটিনের গঠনগত একক আমি বলেছি যে অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড কেমন হয়, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কেমন হয়, সেটা কিন্তু আমাদেরকে প্রথমেই জানতে হবে। অ্যামাইনো অ্যাসিড দেখো তার মাঝখানে একটা কার্বন থাকবে, তার একদিকে C+O- একদিকে NH3+, ওপরে থাকবে H আর নিচে থাকবে R। অর্থাৎ এইটা হলো হাইড্রোজেন। তোমরা সবাই জানো কার্বনের একদিকে একটা হাইড্রোজেন থাকছে। এই যে C+O- এই গ্রুপটা থাকছে, এটাকে আমরা বলছি কার্বক্সিল গ্রুপ। আর আরেক দিকে যেদিকে ঠিক কার্বক্সিল গ্রুপ আছে, তার উল্টো দিকে দেখো একটা অ্যামাইনো গ্রুপ আছে। এই গ্রুপটাকে বলছি অ্যামাইনো গ্রুপ। এবং প্রোটিনে তোমরা খেয়াল করো একদিকে কিন্তু মাইনাস, একদিকটা প্লাস। কার্বক্সিল গ্রুপের দিকটা সবসময় কিন্তু নেগেটিভলি চার্জড আর এদিকটা সবসময় পজিটিভলি চার্জড। অতএব অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন কিন্তু চার্জড মলিকিউল। এরকম একটা অ্যামাইনো অ্যাসিড যার এই আর বলে যেটা লিখেছি সেটা হচ্ছে পরিবর্তনশীল গ্রুপ। অর্থাৎ এখানে তোমরা যে কোনো যদি কিছু লেখো তাহলে এক একটা করে অ্যামাইনো অ্যাসিড চলে আসবে। তোমাদেরকে প্রথমেই বলি যে প্রকৃতিতে এরকম অ্যামাইনো অ্যাসিড আছে 20টি। প্রকৃতিতে 20টি অ্যামাইনো অ্যাসিড বর্তমানে যদিও আরো 2টো অ্যামাইনো অ্যাসিড চলে এসছে, কিন্তু তোমরা 20টি মনে রাখবে। এবার আর হচ্ছে পরিবর্তনশীল গ্রুপ, অর্থাৎ এখানে তোমরা যে কোনো কিছু বসাতে পারবে। সবচেয়ে যে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, তাতে যদি আর এর পজিশনে যদি এইচ লিখে দাও অর্থাৎ হাইড্রোজেন, সেটা দিলেই সবচেয়ে কম হবে, তাহলে সেটা হয়ে যাবে একটি সবচেয়ে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। তার আগে আমি আরেকটু বলে দিই যে যে কোনো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যে কার্বক্সি টার্মিনাল আছে, এই দিকটাকে আমরা অ্যামাইনো অ্যাসিডের বলবো সি টার্মিনাল, আর এপাশটাকে বলবো এন টার্মিনাল। এন টার্মিনাল মিন্স অ্যামাইনো টার্মিনাল, আর এদিকটা সি টার্মিনাল মিন কার্বক্সি টার্মিনাল। অতএব এটা কিন্তু ফিক্সড, উপরের যেই 3টে জিনিস কিন্তু ফিক্সড। অর্থাৎ একটা হাইড্রোজেন থাকবে, একদিকে একটা কার্বক্সিল থাকবে, তার অপোজিটে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, এটা ফিক্সড। উপরের এই 3 দিকে 3টে কার্বনের, কিন্তু শুধুমাত্র পরিবর্তনশীল জায়গা হচ্ছে যেটাকে আমি আর লিখেছি। এই আর এর জায়গায় তোমরা যদি এইচ বসাও তাহলে একরকম অ্যামাইনো অ্যাসিড হবে, যদি আর এর জায়গায় CH3 বসাও তাহলে আরেকটা অ্যামাইনো অ্যাসিড হবে, যদি CH2CH3 বসাও, যদি সেখানে বেঞ্জিন বলয় বসাও, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম বদলাতে থাকবে। অর্থাৎ 20টা যে অ্যামাইনো অ্যাসিড বলছি তাদের সবার এই জায়গাটা সেম, ওপরের 3টে জায়গা সেম। অর্থাৎ একদিকে একটা হাইড্রোজেন গ্রুপ, এদিকে অ্যামাইনো গ্রুপ, এদিকে কার্বক্সিল গ্রুপ, কিন্তু এই পরিবর্তনশীল গ্রুপের জায়গাটাতে তোমরা যে কোনো কিছু বসাতে পারবে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে এখানেই দেখাচ্ছি। ধরো আমি আরটাকে মুছে দিয়ে যদি এখানে লিখে দিই এইচ, এপাশেও এইচ, তাহলে এইচ হচ্ছে সবচেয়ে কম মলিকুলার ওয়েটের, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সরলতম অ্যামাইনো অ্যাসিড, এর নাম তখন হয়ে যাবে গ্লাইসিন। অর্থাৎ আমি একটা কমন জেনারেল অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা আগে দেখিয়েছিলাম, কিন্তু তার পজিশনে আর এর পজিশনে যদি এইচ বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন হচ্ছে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড, সরলতম অ্যামাইনো অ্যাসিড, সরলতম এটা, এবং সবচেয়ে কম আণবিক ওজনের, সবচেয়ে কম আণবিক
ওজনযুক্ত অ্যামাইনো অ্যাসিড। সবচেয়ে কম আণবিক ওজনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু গ্লাইসিন, কারণ এখানে এইচ বসিয়েছি, এইচের থেকে কম কিছু আর বসানো যাবে না, এইচের থেকে বেশি বসানো যেতে পারে। অর্থাৎ এখানে তুমি CH3 বসাতে পারো, যে কোনো এরকম যদি বসাও তাহলে কিন্তু আরেকটা করে নামগুলো বদলাতে থাকবে, সেখানে লিউসিন, লাইসিন, আইসোলিউসিন বিভিন্ন ধরনের অন্যান্য অ্যামাইনো অ্যাসিডগুলো চলে আসবে। এবার যদি আমরা একটু দেখি যে অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝখানে পেপটাইড বন্ড কিভাবে গঠিত হয়। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তোমাদেরকে আমি দেখালাম, আরেকবার আমি করি। একদিকটাতে C+O-, আরেক দিকটাতে বলেছি অ্যামাইনো গ্রুপ NH3+, আরেকদিকে H। তাহলে এই তিন দিকে তিনটে কনস্ট্যান্ট জায়গা আছে, এখানে হচ্ছে আমি বলেছি R লিখতে, তাহলে R, বাকি এটা কমন গ্রুপ আছে। এবার যদি দুটো এরকম জিনিসকে আমি পাশাপাশি লিখি, জাস্ট দেখো এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, আমি এটাকে ক্লোন করলাম, আরেকটা অ্যামাইনো অ্যাসিড পাশে বসালাম, জাস্ট সিম্পলি এখানে আরেকটা ড্র করলাম, এইখানে লিখলাম, এটাকে লিখলাম R1, এটাকে লিখলাম R2। অর্থাৎ জাস্ট আমি কোনো পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ এখানে দিচ্ছি না, জাস্ট R1 R2 লিখলাম, বুঝলাম যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এবার এদের মাঝে কিভাবে পেপটাইড বন্ড গঠিত হবে খেয়াল রাখবে। এই দুজনের অর্থাৎ এর কার্বক্সিল গ্রুপ 1 নম্বর, ধরো এটা যদি 1 নম্বর অ্যামাইনো অ্যাসিড হয়, এটা যদি 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে 1 নম্বর অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল আর 2 নম্বরের অ্যামাইনো গ্রুপ, এই দুজনের মধ্যে একটা বিক্রিয়া হবে এবং সেই বিক্রিয়া থেকে জল H2O রিলিজ করে যাবে। অর্থাৎ এখান থেকে যদি H2O রিলিজ করে দাও, তাহলে এই কার্বক্সিল গ্রুপ থেকে একটা O আর এখান থেকে H2, অ্যামাইনো গ্রুপ থেকে H2, এটা যদি রিলিজ করে দেওয়ানো যায় তাহলে কি দাঁড়াবে সেটা একটু লিখে ফেলি। যে এদিকে তো এটা কমন NH3+, C, এদিকে H, এদিকে R1, এখানে CO, আর এপাশে NH লিখলাম, তারপরে C+O-, ওপরে H, নিচে R2। তাহলে এখান থেকে H2O বেড়ে গেলে এখানের থেকে দুটো H2 বললাম, এখান থেকে একটা O রিলিজ করে যাবে, এই দুটো মিলে H2O। তাহলে মাঝখানে যে বন্ডটা তৈরি হবে, এই বন্ডটার নাম হলো পেপটাইড বন্ড। তাহলে দেখো দুটো অ্যামাইনো অ্যাসিড পরপর জাস্ট জুড়ে গেল, দুটো জাস্ট পরপর জুড়ে গেল, একটা পেপটাইড বন্ড তৈরি হয়ে গেল। এরকম ভাবে তুমি পরপর যে কোনো জুড়ে দিতে পারবে, এরপরে এর কার্বক্সিলের সাথে আরেকটা যদি এনে জোড়ো, একই থিওরিতে জুড়বে, পরপর জুড়তে থাকবে। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে কটা পেপটাইড বন্ড হলো? একটা পেপটাইড বন্ড গঠিত হলো। এবং লক্ষ্য করে দেখো, যদি এটা দুটো পেপটাইড দিয়ে একটা বন্ড দিয়ে গঠিত একটা প্রোটিন হয়, আমি যেমনটা বলছিলাম প্রোটিনের এই দিকটাকে আমি তাহলে সি টার্মিনাস বলতে পারবো, আর এই দিকটাকে আমি বলতে পারবো এন টার্মিনাস বা অ্যামাইনো টার্মিনাস, এদিকটা সি টার্মিনাস বা কার্বক্সি টার্মিনাস। অর্থাৎ প্রত্যেক প্রোটিনের আমি যদি একটা সিম্পল লিনিয়ার চেনে আঁকি, তাহলে যদি এইটা একটা প্রোটিন হয়, এই লাইনটা একটা প্রোটিন হয়, তাহলে প্রোটিনের একদিকে হচ্ছে এন টার্মিনাস থাকবে আর আরেক দিকটা হবে সি টার্মিনাস। এমন নয় যে সবসময় এন টার্মিনাসটা এদিকে হবে, ওইদিকেও এন টার্মিনাস, এদিকে সি টার্মিনাস। অর্থাৎ প্রোটিনের এটা যদি একটা, এই পেনটা যদি একটা প্রোটিন হয়, তাহলে এদিকটা যদি সি টার্মিনাস হয়, তার উল্টো দিকটা এন টার্মিনাস, বা এদিকটা এন টার্মিনাস হলে এদিকটা সি টার্মিনাস। অর্থাৎ প্রত্যেকটা প্রোটিনের একটা সাইড কার্বক্সিল টার্মিনাল, আরেকটা সাইড হচ্ছে অ্যামাইনো টার্মিনাল। তাহলে খুব সিম্পল ওয়েতে আমরা যদি দুটো অ্যামাইনো অ্যাসিডের একটা জেনারেল স্ট্রাকচারের মধ্যে থেকে H2O বা জল রিলিজ করে দিই, তাহলে কিভাবে পেপটাইড বন্ড গঠিত হয় তোমরা কিন্তু সহজেই বুঝতে পারলে। এরপর আমি চলে আসি অ্যামাইনো অ্যাসিড। আমি তোমাদের বলছিলাম যে প্রকৃতিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, 20টি। যেমন নামগুলো একটু বলি এবং তাদের একটা করে শর্ট কোড আছে, আমি প্রত্যেকের পাশে শর্ট কোডগুলো লিখে দেবো। গ্লাইসিন GLY গ্লাইসিন, অ্যালানিন ALA অ্যালানিন, লিউসিন LEU, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রিপলেট শর্ট কোড। অর্থাৎ 3টে করে লেটার এখানে লেখা হচ্ছে। GLY গ্লাই থাকলেই বুঝবে যে এটা গ্লাইসিন, অ্যালা থাকলে বুঝবে অ্যালানিন, লিউ থাকলে লিউসিন, লাইসিন হচ্ছে LYS, আইসোলিউসিন হচ্ছে ILE, মিথিওনিন হচ্ছে MET MET, ফিনাইলালাইন হচ্ছে PHE, ভ্যালিন হচ্ছে VAL ভ্যাল, সেরিন
এটা হলো থ্রিওনিন, এটা হলো প্রোলিন PRO, ট্রিপ্টোফ্যান TRP, টাইরোসিন TYR, হিস্টিডিন HIS, সিস্টিন CYS, অ্যাসপারাজিন ASN, আর্জিনিন ARG, গ্লুটামিন GLN, গ্লুটামিক অ্যাসিড GLU, অ্যাসপার্টিক অ্যাসিড ASP। তাহলে এই গেল 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম এবং তাদের শর্ট কোড। আমি যেটা তোমাদের সাজেস্ট করব, 20টাকে ওভাবে মনে রাখতে হবে, কিন্তু প্রাথমিকভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে 20টার শর্ট কোডগুলো, কোন শর্ট কোডগুলো দেখলে যেন বলতে পারো পুরো নামটা। অর্থাৎ অ্যালা দেখলে যেন বলতে পারো যে এটা অ্যালানিন, মেট দেখলে যেন বলতে পারো যে এটা মিথিওনিন, ASN দেখলে বলতে পারো অ্যাসপারাজিন। এটা যেন ফার্স্ট বলতে পারো এবং চিনতে পারো নামগুলো দেখলে, মলিকিউলগুলো দেখলে যে এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমরা প্রত্যেকে এই 20টা অ্যামাইনো অ্যাসিড এবং তাদের শর্ট কোডগুলো একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবে। এবার চলে আসবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই যে 20টা অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম, এদের মধ্যে সবগুলো কিন্তু অপরিহার্য নয়, এসেনশিয়াল নয়। এদের মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহের পুষ্টি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সেগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয় না বা আমাদের দেহে তৈরি হয় না। তাই খাদ্যের মাধ্যমে সেগুলোকে গ্রহণ করতে হয়, আমাদের খাবারের মাধ্যম দিয়ে সেগুলোকে খেতে হয়। সেই ধরনের যে অ্যামাইনো অ্যাসিডগুলো তাদেরকে আমরা বলবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এর সংখ্যা হচ্ছে 9টা: লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, মিথিওনিন, হিস্টিডিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন এবং ভ্যালিন। এই 9টা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবার চলে আসি প্রোটিন কত ধরনের হয়। দেখো, প্রোটিন তার কি দিয়ে তৈরি? প্রোটিন তো আমরা আগেই পড়লাম যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। সেই অ্যামাইনো অ্যাসিড আছে নাকি তার সাথে অন্য কোনো পদার্থ আছে, তার ভিত্তিতে প্রোটিনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: সিম্পল প্রোটিন, কম্পাউন্ড বা কমপ্লেক্স প্রোটিন আর ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিনকে বাংলায় বলবো সরল প্রোটিন। অর্থাৎ যে ধরনের প্রোটিনে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকবে, অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কোনো কিচ্ছু থাকবে না, তাকে বলবো সিম্পল প্রোটিন। যেমন ডিমের অ্যালবুমিন। ডিমের অ্যালবুমিন হচ্ছে সিম্পল প্রোটিন। তাই ডিমের অ্যালবুমিন কিন্তু খুব উপকারী একটা প্রোটিন এবং খুব সিম্পল প্রোটিন। যেহেতু তাতে অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিচ্ছু নেই, সেই জন্য শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো, রোগীর পথ্য হিসাবে বা মাসল বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী ডিমের অ্যালবুমিন। অর্থাৎ ডিমের যে সাদা অংশটা, এমনি কাঁচা অবস্থায় ডিমের যে ট্রান্সপারেন্ট অংশ আর সেদ্ধ করলে যেটা সাদা হয়ে যায়, সেই অংশটি হচ্ছে অ্যালবুমিন। ভিতরের কুসুমটা কিন্তু অ্যালবুমিন নয়। এবার আসি কম্পাউন্ড প্রোটিন। নাম শুনেই বুঝতে পারছো, যৌগিক। অর্থাৎ যাতে অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য পদার্থ যুক্ত থাকে। দেখো আমি লিখেছি অন্য পদার্থ যুক্ত থাকে। যদি এরকম অ্যামাইনো অ্যাসিডের সাথে অন্যান্য কোনো পদার্থ যুক্ত থাকে তাহলে তাকে বলবো কমপ্লেক্স প্রোটিন বা কম্পাউন্ড প্রোটিন। যেমন ক্রোমোপ্রোটিন। নাম শুনেই বুঝতে পারছো, ক্রোম মানে রং, ক্রোম মানে হচ্ছে বর্ণ। অর্থাৎ যদি কালার যুক্ত থাকে প্রোটিনের সাথে, অ্যামাইনো অ্যাসিডের সাথে যদি এরকম থাকে, তাহলে সেটা হচ্ছে ক্রোমোপ্রোটিন। তারপরে তোমার মেটালো প্রোটিন, অর্থাৎ মেটাল বা ধাতু থাকলো, তাকে বলছি মেটাল প্লাস অ্যামাইনো অ্যাসিড। ফসফর প্রোটিন, ফসফেট প্লাস অ্যামাইনো অ্যাসিড। লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন, লিপিড প্লাস অ্যামাইনো অ্যাসিড। তাহলে বলছি লিপোপ্রোটিন, নামটাই সাজেস্ট করছে লিপিড। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকস মানে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেট যদি যুক্ত থাকে তাহলে তাকে বলবো গ্লাইকোপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, তাহলে তাকে বলবো নিউক্লিওপ্রোটিন। নিউক্লিক অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড এরকমভাবে যুক্ত থাকতে পারে। যেরকম ক্রোমোপ্রোটিনের মধ্যে পড়ছে, রঙিন প্রোটিনের মধ্যে পড়ছে হিমোগ্লোবিন, মেটালোপ্রোটিনেরও হিমোগ্লোবিন। নিউক্লিয় প্রোটিনের মধ্যে পড়ছে ক্রোমোজোম। ফসফোপ্রোটিনের মধ্যে পড়ছে, দুধে আছে কেসিন। লিপোপ্রোটিন, বিভিন্ন ধরনের লিপোপ্রোটিন আছে, তোমরা নামগুলো একটু লিখে নেবে। লিপোপ্রোটিনের মধ্যে খুব ইম্পর্টেন্ট লিপোপ্রোটিন হচ্ছে HDL, একে বলে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এগুলো আমাদের শরীরের প্রত্যেকেরই থাকে। লো ডেনসিটি লিপোপ্রোটিনকে বলা হয় LDL, লো ডেনসিটি লিপোপ্রোটিন। VLDL, ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, ভেরি
লো ডেনসিটি লিপোপ্রোটিন। এগুলো আমাদের শরীরে খুব থাকে, যার মধ্যে VLDL শরীরে কিন্তু খুব বেশি হয়ে যাওয়া খারাপ, এই লিপোপ্রোটিনটা শরীরের পক্ষে খারাপ। এরপরে রয়েছে গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ সেখানে কার্বোহাইড্রেট যুক্ত থাকে। কার্বোহাইড্রেটের সাথে যদি প্রোটিন থাকে তাহলে গ্লাইকোপ্রোটিন। নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ আরএনএর সাথেও প্রোটিন কম্বাইন করে থাকে, তোমরা জানো হিস্টোন প্রোটিন, সেগুলো কম্বাইন করে থাকে, তখন তাকে আমরা বলছি নিউক্লিয় প্রোটিন। তাহলে ক্রোমোজোমকে আমরা সেই জন্য, ক্রোমোজোম তো অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ তার সাথে হিস্টোন প্রোটিনের প্যাকেজিং, তাহলে সেটা কিন্তু একটা নিউক্লিয় প্রোটিনের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে চলে আসি ডিরাইভড প্রোটিন। যে ধরনের প্রোটিন হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন হয়, অর্থাৎ প্রোটিন সোর্সের মধ্যে দিয়ে যে ধরনের উদ্ভিজ্জ বা প্রাণীজ প্রোটিন সোর্সগুলো বা উৎসগুলো রয়েছে তার থেকে আমরা সরাসরি এই প্রোটিন পাই না, কিন্তু খাদ্যের মাধ্যমে যখন আমরা কোনো প্রোটিন খাই সেই প্রোটিনগুলো ব্রেকডাউন করে, প্রোটিনগুলো ভেঙে গিয়ে এই ধরনের প্রোটিন তৈরি হতে পারে। যেমন উদাহরণ হচ্ছে পেপটোন, উদাহরণ হলো পেপটাইড, মেটাপ্রোটিন। এই ধরনের যে প্রোটিনগুলো, এগুলো শরীরে গিয়ে প্রোটিন ব্রেকডাউনের ফলে, হাইড্রোলিসিসের ফলে তৈরি হয়। তুমি এমনি খাবারের মধ্যে পেপটোন চট করে পাবে না, কিন্তু হাইড্রোলিসিসের মাধ্যমে, আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে শরীর এই ধরনের প্রোটিনগুলো তৈরি করে। দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ ডিরাইভড প্রোটিন। তাহলে আমরা দেখে নিলাম যে 3 ধরনের প্রোটিন রইল। সিম্পল প্রোটিন, সিম্পল মানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে। কম্পাউন্ড মানে সেখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে অন্য পদার্থ যুক্ত আছে। আর ডিরাইভড প্রোটিন মানে যে প্রোটিনগুলো ব্রেকডাউনের মাধ্যমে, প্রোটিন ব্রেকডাউন বা হাইড্রোলিসিসের মাধ্যমে উৎপন্ন হলো, সরাসরি আমরা কোনো ফুড সোর্স থেকে পাচ্ছি না, সেগুলোকে আমরা বলছি ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিনের মধ্যে রয়েছে ডিমের অ্যালবুমিন। কম্পাউন্ড প্রোটিনের প্রচুর উদাহরণ দিলাম, দুধে আছে কেসিন, হিমোগ্লোবিন আছে যেটার মধ্যে মেটাল আছে, অর্থাৎ হিমোগ্লোবিনে যেমন আয়রন আছে, হিমোগ্লোবিনের মধ্যে আয়রন আছে, তাহলে সেগুলো হচ্ছে কম্পাউন্ড প্রোটিন বা কমপ্লেক্স প্রোটিন। আর ডিরাইভড প্রোটিনের মধ্যে উদাহরণ দিলাম পেপটোন, মেটাপ্রোটিন ইত্যাদি। এবার আরেকভাবে আমরা প্রোটিনকে ভাগ করতে পারি, অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। একটু আগে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, অর্থাৎ যে ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরের পুষ্টি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোকে বলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবার আসছি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের ভিত্তিতে আমরা প্রোটিনকে কিভাবে ভাগ করছি। ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে যে ধরনের প্রোটিনে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একসাথে থাকবে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান, তাহলে সেই ধরনের প্রোটিনগুলোকে বলবো ফার্স্ট ক্লাস প্রোটিন। তাহলে সেকেন্ড ক্লাস প্রোটিনে হচ্ছে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকবে না, দু একটার ঘাটতি থাকে, দু একটা ঘাটতি থাকে। যেমন আমি একদম সরাসরি বলে দিচ্ছি, ফার্স্ট ক্লাস প্রোটিনের এক্সাম্পল হবে প্রাণীজ প্রোটিন। সাধারণত প্রাণীজ যে সমস্ত প্রোটিনগুলো আছে, অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ, সেগুলো কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সমস্ত আছে, সেই জন্য সেগুলোকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে, গ্রুপের মধ্যে রাখি। আর উদ্ভিজ্জ প্রোটিন, তাতে কিন্তু দু একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের অভাব আছে, উদ্ভিজ্জ প্রোটিন, সেই জন্য সেই অভাবগুলো আছে বলে আমরা তাকে সেকেন্ড ক্লাস প্রোটিন বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলছি। ওটা প্রথম শ্রেণীর প্রোটিন, এটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রাণীজ প্রোটিন হলো প্রথম শ্রেণীর প্রোটিন, তাতে সমস্ত ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। আর উদ্ভিজ্জ প্রোটিন হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, তাতে এক দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অনেক ক্ষেত্রে থাকে না, অর্থাৎ সব অ্যামাইনো অ্যাসিডগুলো, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো তাতে উপস্থিত সব সময় থাকে না। এবার চলে আসি এনপিএন। এনপিএন দেখো, আমি প্রথমেই বলেছি যে আমাদের প্রোটিনগুলো হচ্ছে নাইট্রোজেন জাতীয় পদার্থ। এখন সমস্ত নাইট্রোজেন জাতীয় পদার্থ যেগুলো দেহে আছে তারা সবাই প্রোটিন এমনটা কিন্তু নয়। বাংলাটা যদি দেখো, অপ্রোটিন নাইট্রোজেন জাতীয় পদার্থ, অর্থাৎ আমাদের শরীরে এমন কিছু পদার্থ আছে যেগুলো নাইট্রোজেন জাতীয় কিন্তু তারা প্রোটিন না। যেরকম যে সমস্ত রেচন বস্তুগুলো আছে আমাদের শরীরে, রেচনের জন্য যে পদার্থগুলো তৈরি হয়, রেচন বস্তুগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু নাইট্রোজেন জাতীয় কিন্তু সেগুলো প্রোটিন নয়। যেমন এক্সাম্পল হচ্ছে
ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো নাইট্রোজেন জাতীয় পদার্থ। অ্যামোনিয়া NH3, ইউরিয়া CONH2, ইউরিক অ্যাসিড, এই সমস্তগুলো, এই যে কম্পাউন্ডগুলোর নাম বললাম, এরা নাইট্রোজেন জাতীয় পদার্থ, কিন্তু এরা প্রোটিন না। অর্থাৎ গুলিয়ে ফেললে চলবে না যে আমি যেটা বলেছি যে প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকতে হবে, কিন্তু তার মানে শরীরে যে সমস্ত নাইট্রোজেন জাতীয় পদার্থ আছে তারা সবাই প্রোটিন, এমনটি কিন্তু নয়। যেগুলো নন প্রোটিন নাইট্রোজেন, NPN, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে NPN, নন প্রোটিন নাইট্রোজেন। অর্থাৎ এরা প্রোটিন জাতীয় পদার্থ নয়, কিন্তু নাইট্রোজেন জাতীয় পদার্থ অবশ্যই। এবার চলে আসি আমরা প্রোটিনের স্ট্রাকচার নিয়ে, প্রোটিনের গঠন নিয়ে। দেখো, প্রোটিনের গঠনে আমরা 4 ধরনের গঠন দেখতে পেতে পারি: প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার এবং কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার বা প্রাথমিক গঠন। প্রাথমিক গঠন ব্যাপারটা কি, আমি একটা একটা করে আসি। প্রাথমিক গঠনকে বলা হয় 1D স্ট্রাকচার, একমাত্রিক গঠনও একে বলা যেতে পারে, একমাত্রিক গঠন। একমাত্রিক, আমি এখানেই একটা সিম্পল চেনে আঁকার চেষ্টা করছি। অর্থাৎ যেমনটা তোমাদেরকে বোঝালাম আমি, যে একটা প্রোটিন, ধরো এই গোল গোলগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আমি প্রথম থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে গোল দিয়ে দেখাচ্ছি, এবং এদের পরপর পেপটাইড বন্ড দিয়ে জোড়া আছে, এবং এরা যদি এরকম সিম্পল চেনে থাকে এবং শুধুমাত্র পেপটাইড বন্ধনেই থাকে, তাহলে তাকে আমরা বলবো প্রাইমারি স্ট্রাকচার। একদম সিম্পলি একদিকটা যেমন বলেছিলাম, একদিকটা N টার্মিনাল, একদিকটা C টার্মিনাল, এবং সিম্পল চেনে আছে, তাহলে সেই ধরনের গঠনকে বলা হবে একমাত্রিক গঠন বা প্রাইমারি স্ট্রাকচার। এরপর সেকেন্ডারি স্ট্রাকচার, বা যাকে গৌণ গঠন বা দ্বিমাত্রিক গঠন বলছি, এটা আবার 2 রকম ভাগে ভাগ করছি: আলফা হেলিক্স আর বিটা প্লিটেড সিট। এখন দেখো, এটা যেমন একদম সিম্পল লিনিয়ার ছিল, অনেক সময় আলফা হেলিক্সে কি হয়, এরকম হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করে। অর্থাৎ একটাই চেন, সে কিন্তু এরকম হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করছে। এই গোল গোলগুলো সেখানে হচ্ছে ধরে নাও অ্যামাইনো অ্যাসিডস, আর মাঝখানে এই সাদা যে দাগগুলো পড়ছে সেগুলো হচ্ছে পেপটাইড বন্ড। অনেক সময় তার মধ্যে কি হয়, এরকম নিজেদের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এরকম যদি ইন্ট্রাচেন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এই চেন বন্ডগুলো হচ্ছে ইন্ট্রাচেন হাইড্রোজেন বন্ড। অর্থাৎ হাইড্রোজেন বন্ড তোমরা নিশ্চয়ই জানো, এটা একটা দুর্বল প্রকৃতির বন্ধনী, যেটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রোনেগেটিভ মৌল অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরাইড এদের হতে পারে। এই ইন্ট্রাচেন মানে একটাই চেন নিজের মধ্যে একটু হেলিক্যাল স্ট্রাকচার বা একটু আঁকাবাঁকা গঠন তৈরি করেছে, এবং আঁকাবাঁকা গঠনের জন্য দুটো অ্যামাইনো অ্যাসিড যেই কাছাকাছি এসছে, তাদের H এবং O বা N এইরকম মলিকুলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হয়েছে। এবার একটা চেনের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হয়েছে বলে এই ধরনের হাইড্রোজেন বন্ডকে বলে ইন্ট্রাচেন হাইড্রোজেন বন্ড। অর্থাৎ ইন্ট্রাচেন হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে যদি এরকম গঠন তৈরি করে কোনো প্রোটিন, তাহলে সেই ধরনের প্রোটিনের গঠনকে বলা হবে আলফা হেলিক্স। তাহলে এই ধরনের যদি গঠন হয়, তাহলে সেটা আলফা হেলিক্স। এবার আমরা দেখব বিটা প্লিটেড সিট। এখানে কিন্তু মোর দেন 1 চেন ইনভলভড। কি হয়, আমি আগেরটাতে একটু বলে নিই, এর ক্ষেত্রেও কিন্তু একদিকে N টার্মিনাস থাকবে, আরেক দিকটাকে C টার্মিনাস হবে, এটাতে কোনো পরিবর্তন নেই। এবার বিটা প্লিটেড সিটেও তাই, একদিকটা ধরো N টার্মিনাল, একদিকে C, শুধু আমি N আর C লিখলাম। এখানেও এরকম গোল গোল দিয়ে আমি অ্যামাইনো অ্যাসিডগুলোকে রিপ্রেজেন্ট করলাম, আর দাগ যেগুলো আছে সেগুলো পেপটাইড বন্ধনী। তাহলে পেপটাইড বন্ধনী সমস্ত প্রোটিনের মধ্যেই থাকবে, এমন নয় যে পেপটাইড বন্ধনী ছাড়া গঠিত হবে। এবার এখানেও কি হয়, অনেক সময় দেখো দুটো চেন পাশাপাশি চলে এসছে, N আর C, এটা একই দিকে আছে। বিটা প্লিটেড সিট আবার বলে রাখি 2 রকম হয়: প্যারালাল বিটা প্লিটেড সিট, অ্যান্টি প্যারালাল বিটা প্লিটেড সিট। ব্যাপারটা খুব সোজা। এই যে দেখো, দুজনেরই N টার্মিনাল একদিকে, দুজনেরই C টার্মিনাল একদিকে, এই ধরনেরটা কিন্তু হচ্ছে প্যারালাল বিটা প্লিটেড সিট। অ্যান্টি প্যারালালের কনসেপ্ট হচ্ছে জাস্ট একটা NC এদিকে, উল্টো চেনটার এদিকে N এদিকে C যদি করে দিই, তাহলে সেটা কিন্তু অ্যান্টি প্যারালাল। আমি অত জটিলতায় এখন না হয় গেলাম না।
শুধু যদি দেখাই যে এর মধ্যে কিভাবে হাইড্রোজেন বন্ড, এই চেনের অ্যামাইনো অ্যাসিডের সাথে এই চেনের অ্যামাইনো অ্যাসিডের এর অ্যামাইনো অ্যাসিড, তাহলে যদি এরকম পাশাপাশি দুটো আলাদা আলাদা চেনের মধ্যে হাইড্রোজেন বন্ড, তাহলে এইগুলোকে কি হাইড্রোজেন বলবো? ইন্টারচেন হাইড্রোজেন বন্ড। অর্থাৎ ইন্টারচেন, দুটো আলাদা চেনের মধ্যে হাইড্রোজেন বন্ড যদি গঠিত হয় তাহলে সেই রকম যে স্ট্রাকচারটাকে বলবো বিটা প্লেটেড শিট। এটা যেমন আমি এই ছবিতে প্যারালাল দেখালাম, ঠিক একই কনসেপ্টে, কোনো পার্থক্য নেই, শুধু এটার এন আর সিটা একই দিকে আছে দুটোতেই। যদি একটা চেনের এনসি উল্টো দিকেরটার উল্টো পাশে হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল বিটা প্লেটেড শিট। তাহলে তোমরা দেখলে একমাত্রিক গঠনে শুধু পেপটাইড বন্ড আছে, কোনো রকমের হাইড্রোজেন বন্ড ফরমেশন নেই। আলফা হেলিক্সে কিন্তু ইন্ট্রাচেন, অর্থাৎ সেখানে চেন একটা, শুধু হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করেছে এবং হেলিক্সের কাছাকাছি থাকা অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে জুড়ে গেছে, দিয়ে তারা একটা আলফা হেলিক্স গঠন করেছে। হোয়ারাজ বিটা প্লেটেড শিটে কি হয়েছে? দুটো আলাদা সিট, দুটো আলাদা প্রোটিন স্ট্রাকচার, তারা কাছাকাছি থাকার ফলে তাদের দুজনের মধ্যে, দুটো চেনের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন হয়েছে। সেই জন্য এই ধরনের হাইড্রোজেন বন্ডকে আমি বলছি ইন্টারচেন হাইড্রোজেন বন্ড। এবার দুইয়ের অধিক যদি একসাথে থাকে এরকম স্ট্রাকচার তাহলে তাকে বলবো ত্রিমাত্রিক গঠন, যেরকম টারশিয়ারি স্ট্রাকচার বা ত্রিমাত্রিক গঠন আমি দিয়েছি। এগুলো দেখা যায়, এগুলো তোমাদের সিলেবাসে তেমনভাবে নেই, তবে একটু বলে দিই, আইজি বা ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডিতে আছে। ইমিউনোগ্লোবিউলিন এতে কিন্তু দেখা যায় যে দুইয়ের অধিক, যেমন ইমিউনোগ্লোবিউলিনে 4টে প্রোটিনের স্ট্রাকচার আছে, এরকম ওয়াই শেপেড স্ট্রাকচার হয়, এরকম দুটো হেভি চেন থাকে আবার দুটো লাইট চেন থাকে, এরকম ধরনের 4টে চেন, এবং তাদের মধ্যে শুধুমাত্র ইন্টারচেন হাইড্রোজেন বন্ডিংই নয়, ডাইসালফাইড বন্ড, এক্সট্রা আরও বন্ড আছে, ডাইসালফাইড বন্ড, এরকম সব বন্ড এক্সট্রা, মানে এগুলো তো থাকবেই, ইন্ট্রাচেন, ইন্টারচেন, পেপটাইড বন্ড এগুলো তো আছেই, তার সাথে আবার ডাইসালফাইড বন্ড। এই ধরনের বন্ডিংয়ের মাধ্যমে যদি এক্সট্রা আরও তৈরি হয় তাহলে তাকে ত্রিমাত্রিক গঠন বা টারসিয়ারি স্ট্রাকচার বলবো। আবার যেমন নিউক্লিওজোম অ্যাসেম্বলিতে, নিউক্লিওজোম স্ট্রাকচারে যেমন হিস্টোন প্রোটিন নিউক্লিওজোম গঠন করে, হিস্টোন অক্টামার গঠন করে, সেখানে 8টা হিস্টোন প্রোটিন নিজেদের মধ্যে, 4টে হিস্টোন প্রোটিন দুটো দুটো করে 8টা হিস্টোন অক্টামার গঠন করে, সেটাকে আমরা চতুর্মাত্রিক গঠন বলতে পারবো। হিস্টোন অক্টামারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এখানে 8টা মলিকিউল, 8টি এরকম মলিকিউল একসাথে চতুর্মাত্রিক গঠন বা কোয়ার্টারনারি স্ট্রাকচার গঠন করেছে। এগুলো তোমাদের সিলেবাসে তেমনভাবে নেই, তোমরা বেসিক্যালি মনে রাখবে এই একমাত্রিক গঠন আর দ্বিমাত্রিকের মধ্যে আলফা হেলিক্স, বিটা প্লেটেড শিট। অর্থাৎ একমাত্রিক গঠনে কোনো রকম হাইড্রোজেন বন্ডিং নেই, শুধুমাত্র পেপটাইড বন্ধনই আছে। আর আলফা হেলিক্সের ক্ষেত্রে সেখানে একটাই চেন, কিন্তু তারা একটু হেলিক্যাল স্ট্রাকচার গঠন করেছে বলে তাদের মধ্যে ইন্ট্রাচেন হাইড্রোজেন বন্ডিং আছে। আর বিটা প্লেটেড শিটে সেখানে দুখানা প্রোটিন স্ট্রাকচার, দুখানা চেন পাশাপাশি থাকার ফলে তাদের মধ্যে ইন্টারচেন হাইড্রোজেন বন্ডিং, দুটো আলাদা চেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে। তাহলে এরকম গঠন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা মূলত প্রোটিন কি দিয়ে তৈরি, প্রোটিন আমরা কোথা থেকে পাবো, প্রোটিনের স্ট্রাকচারে যে অ্যামাইনো অ্যাসিড আছে তার গঠন কীরকম, প্রোটিন কত ধরনের হয় এবং প্রোটিনের স্ট্রাকচারই বা কেমন হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা জানলাম।